ভারতে বসে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সমর্থন করে না দিল্লি। কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ নয়, ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব। বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আসা উপদেষ্টা আসিফের। সরকারের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দী বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু ফেরানোর বিষয় যেটা বলেন এটার উত্তর আমি দিয়েছি এবং এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। র্যাবের আয়নাঘর ছিল শিকার মহাপরিচালকের। নির্যাতিতদের কাছে চাইলেন ক্ষমা। কারণের দেশে আর গুম খুন নয়, বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আগামী বছরের জুনের মধ্যে মূল্যস্ফীতির 7% নামিয়ে আনতে চায় সরকার। সাজানো হয়েছে রূপরেখা, জানালেন গভর্নর। ব্যাংক খাত শক্তিশালী করতে খেলাপি ঋণ আদায়ে জোর। জাহিদ মালেক পলক সহ সাবেক 3 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। আমু, মুজিবুল হক, শাহরিয়ার সহ আরো 14 জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার আবেদন। এবং শীতের দাপটে কাঁপছে দেশ। হঠাৎ ঠান্ডায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়। 2 দিন পর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি উল্লেখ করেছেন, 2 দেশের সম্পর্ক শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গে সীমাবদ্ধ নয়। এদিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের দিল্লিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সম্প্রতি নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সফরে কয়েক দফা বৈঠকও করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিস্ত্রি। 2 দিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম। উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয়ও। বিক্রম মিশ্রের বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব। এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন মিস্ত্রি। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি করেন মিস্ত্রি। বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এই ব্রিফিং। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে 21 থেকে 22 জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের দিল্লিতে বিশেষ অভিযান চলছে। বুধবার শহরের কালিন্দীকুঞ্জ এলাকায় তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, লেফটেন্যান্ট গভর্নর ডিকে সাক্সেনা কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশের পরই ওই এলাকায় অভিযান শুরু হয়। বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র যাচাই করে দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ভারত, এমন আশাবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,
একটি বিষয়ে ক্ষোভ থাকলেও আলোচনার দরজা বন্ধ হবে না। এদিকে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সরকারের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। চলতি বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দিয়ে চলেছেন বিদ্বেষমূলক নানা বক্তব্য। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরকালে শেখ হাসিনার এসব কর্মকাণ্ডের বিষয়ে আপত্তি তুলে ব্যবস্থা নিতে বলে বাংলাদেশ। ঢাকা সফর থেকে ফেরার পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে এসব আপত্তির কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে কথা বলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। বাংলাদেশের দাবি সেদেশের বৈঠকে তুলে ধরাকে ইতিবাচক হিসাবে দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারত সরকার পদক্ষেপ নেবে বলেও আশা তার। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, বিতাড়িত শাসককে ভারতে আশ্রয় দেয় সাধারণ মানুষ ক্ষোভ দেখালেও অন্য কোনো বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার দরজা বন্ধ হবে না। বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে হচ্ছে ভারত, ফলে মানুষের মনে একটু ক্ষোভ থাকতে পারে। একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেই। এদিকে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবেন তারা। ভারতের কোস্টগার্ডের হাতে আটক 79 জন বাংলাদেশি জেলেকে ফেরত আনারও উদ্যোগ নেওয়ার কথা জানান সচিব। ভারতের সাথে আলাপ আলোচনা চলছে, আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। 14 ডিসেম্বর 4 দিনের সফরে ঢাকা আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একটি করে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। একটি দ্বিপাক্ষিক চুক্তি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে তিনি জানান, মামলা শেষ হলেই তারেক রহমান দেশে ফিরবেন। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি সরকারকে সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, প্রবাসে সাংগঠনিক কাজ এবং স্ত্রীর চিকিৎসায় 11 দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সুবিধাজনক সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচিত সরকার ছাড়া সমস্যার সমাধান চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিন রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করবে বিএনপি। আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দাবিয়ে রাখার মানসিকতা থেকেই ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে, কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়। আমরা তাদের দায়িত্ব দিয়েছি রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। এদিকে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত যৌথ সভা শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এক উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেন। একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের আলোচনা করবে, সমালোচনা করবে। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করে 16 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে সার্বজনীন কনসার্ট আয়োজনের কথা জানান এই নেতা। সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করল র্যাব। সেই সঙ্গে নির্যাতিত পরিবারগুলোর কাছে ক্ষমাও চাইলেন বাহিনীটির মহাপরিচালক। দুপুরে কারওয়ান বাজারের সংবাদ সম্মেলনে ডিজি দাবি করেন, কারোর নির্দেশে আর গুম খুনে জড়াবে না র্যাব সদস্যরা। বাহিনীটির বিলুপ্তি নিয়ে চলমান সমালোচনার উত্তরে র্যাব প্রধান বলেছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। অভ্যুত্থানের পর সব সংস্থার মতো র্যাবের নেতৃত্বেও পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কি কাজ করলো র্যাব, কতটুকুই বা তাদের উপলব্ধি হলো অতীত নিয়ে, সেসব নিয়েই কারওয়ান বাজারে গণমাধ্যমে কথা বলেন এলিট ফোর্সটির মহাপরিচালক। যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করে নির্যাতিতদের কাছে ক্ষমা চান ডিজি র্যাব। তিনি বলেন, আগামীতে কারো হুকুমে এমন কর্মকাণ্ডে জড়াবে না সংস্থাটি। যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। উত্তাল জুলাইয়ে আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকেও গুলি ছোঁড়ার অভিযোগের দায় আছে র্যাবের কাঁধে। এসব কাজে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা জানান মহাপরিচালক। বলেন, বাহিনীটি নিয়ে অধিকতর তদন্তে সহায়তায় প্রস্তুত তারা। হেলিকপ্টারের বিষয়ে আপনার হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে একটি রিট আছে। এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে। গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতেছে। অতীত কর্মকাণ্ডের দায়ে র্যাবের বিলুপ্তি নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনার জবাবে বাহিনী প্রধান বলেন, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। নিয়মিত অপরাধ দমনের পাশাপাশি জেল পালানো আসামি ধরতেও নিজেদের তৎপরতা তুলে ধরেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রধান। অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী জাহিদ মালেক ও 2 প্রতিমন্ত্রী মির্জা আজম, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা করেছেন দুদক। তাদের পরিবারের 3 সদস্যকেও আসামি করা হয়েছে। কাজ শুরুর প্রথম দিনই এমন পদক্ষেপ নিল দুদকের নতুন কমিশন। একই সঙ্গে সাবেক 10 মন্ত্রী, এমপি সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রথম সভায় সাবেক 3 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের সদস্য সহ 6 জনের বিরুদ্ধে 6টি মামলা করল দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেক, সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। সংস্থাটি জানায়, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত 61 কোটি 42 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করা হয়। জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তার ছেলে জনাব রাহাত মালেক, তার বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত মামলা রুজু করা হচ্ছে। অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে 8 কোটি 73 লাখ টাকার সম্পদ অর্জন ও 25টি ব্যাংক অ্যাকাউন্টে বিদেশে টাকা পাচারের অপরাধে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কণিকার বিরুদ্ধে মামলা হয়েছে। অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8 কোটি 73 লক্ষ 47 হাজার 42 টাকা মূল্যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠন করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া জামালপুর ৩ আসনের সাবেক এমপি এবং সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করে দুদক। মির্জা আজমের বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার 7টি ব্যাংক অ্যাকাউন্টে 725 কোটি 42 লাখ টাকার সন্ধান পেয়েছে দুদক। আসামি মির্জা আজম বিভিন্ন সময় বর্ণিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আসামি দেওয়ান আলেয়া মানি লন্ডারিং করে তারা উভয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। এসব মামলায় অভিযুক্ত প্রত্যেককে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দুদক। এছাড়াও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা, শিল্পকলার সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ মোট 38 জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ নিষেধাজ্ঞা তাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মাদার পার্টির আন্ডারে থাকলে সেই ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের কল্যাণ বয়ে আনতে পারে না বলে মন্তব্য করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। হাসনাত বলেন, দলীয় স্বার্থে কাজ করতে গিয়ে ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে পারে না। এ সময় আন্দোলন পরবর্তী ছাত্র রাজনীতি কেমন হবে তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে। 48-এ কোনো 52-তে কোনো আওয়ামী লীগ নেতার 144 ধারা ভাঙে নাই। 71-এ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। 18-তে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা ছাত্রলীগের ভূমিকা দেখেছি। আমরা কোটা সংস্কার আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি। 24-এর আজকে যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটিও কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে, সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু সফলতার মুখ দেখেনি। আগামী এপ্রিল থেকে সিলেট 10 নম্বর কূপ থেকে দৈনিক 2 থেকে 2.5 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করবে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। প্রতিষ্ঠানের জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা 2024-25-এর আওতায় অংশীজন সভায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম। দুপুরে এয়ারপোর্ট বাইপাস সড়কের একটি ক্লাবে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বিগত অর্থবছরে কৈলাসটিলা 2, রশিদপুর 9 ও 5 কূপ খননের মাধ্যমে উৎপাদিত গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি 16টি কূপ থেকে দৈনিক জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে গড়ে 137 মিলিয়ন ঘনফুট গ্যাস। এ থেকে চলতি অর্থবছরে 778 কোটি 44 লাখ টাকা জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে, যা আগের অর্থবছরের তুলনায় 212 কোটি 58 লাখ টাকা বেশি। ম্যাক্সিমাম ফার্স্ট উইক অফ এপ্রিল আমরা গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো এবং এখান থেকে আমরা আশা করছি যে 20 মিলিয়ন অবভিয়াসলি দিতে পারবো যদি পারা যায়, যেহেতু ডিএসটি করা আছে 25, আমরা পারলে 25-এ দিব, যেহেতু এখন গ্যাস ক্রাইসিস রয়েছে। তো এই বিষয়টা আমরা হয়তো এপ্রিলে আমরা হয়তো জাতির কাছে উন্মুক্ত করতে পারবো। জানুয়ারিতে মূল্যস্ফীতি না কমলে মুদ্রানীতি আরও সংকটজনমুখী করা হবে বলে জানালেন গভর্নর আহসান এইচ মনসুর। কারণ মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে 7 আর আগামী অর্থবছরে 5% নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে কথা বলেছেন গভর্নর। ব্যাংক খাতকে শক্তিশালী করতে খেলাপি ঋণ আদায়ে শক্ত অবস্থানের কথাও জানিয়েছেন তিনি। দেশের মানুষের আয় বাড়ছে যে হারে, তার চেয়ে বহুগুণ বেশি বাড়ছে সেবা ও পণ্য মূল্য বৃদ্ধির চাপ। এমন খবর দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%, যা গেল 13.5 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে মূল্যস্ফীতির লাগাম ছাড়ার কারণ তুলে ধরেন গভর্নর। বলেন, ডলারের দাম বৃদ্ধি আর বন্যার কারণে পেঁয়াজ আলু সময় মতো বাজারে নিয়ে আসায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। বর্তমানে 11.38% থাকা সার্বিক মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে 7 ও আগামী অর্থ বছর তা 5% নামিয়ে আনতে চান গভর্নর। If that data does not show a decline in inflation, we have to tighten the monetary policy further, because we need to do whatever needs to be done. The target is to reduce inflation to 7% by end of June and to less than 5%
in the next fiscal year. সেমিনারে গভর্নর বলেন, নিয়ম অমান্য করাতেই খারাপ অবস্থায় চলে গেছে খেলাপি ঋণ, ঝুঁকিতে ফেলেছে আর্থিক খাতকে। So much resources have been drained out of the banking system in a very systematic manner and in a pathetically by state-sponsored manner. দুর্বল ব্যাংকের সম্পদ পর্যালোচনা শিগগিরই শুরু হবে বলেও জানান গভর্নর। Where 87%. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শীতের দাপুটে কাঁপছে দেশ, রাজধানীতেও বইছে হিমেল হাওয়া। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। হঠাৎ ঠান্ডায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কাল থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরশু থেকে 4-5 দিন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ। ঘড়ির কাঁটায় বেলা 8টা। সাধারণত এ সময় সূর্য উঠে গেলেও ঢাকায় বৃহস্পতিবারের সকালে ছিল উল্টো চিত্র। কুয়াশায় ঢাকা চারপাশ। শীতের প্রকোপে অনেকটা জুবুথুবু নগরবাসী। জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে কেউ ভিড় করেছেন চায়ের দোকানে, কেউ বা আগুন জ্বালিয়ে নিচ্ছেন উত্তাপ। বেশি বিপাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে আসলে রেডি হইতে পারি না শীতের লাগি, এই জন্য একটু কষ্ট হইতেছে। প্রতি বছর তো কম্বল টম্বল দেয়, বছর দেয়নি শীতের সময়, এখন শীত পড়েছে খুব, আর আজকে আরো বেশি শীত। এই সারা রাত মানে দিন ভরে ময়লা টানি, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ময়লা ফালাই। আমরা বহুত কষ্ট করি আমরা শীতের ভিতরে। শীত বেশি পড়ছে আজকে থেকে, কালকের থেকে ভালোই। জায়গায় জায়গায় বুড়া মানুষ শীতে আগুন ধরাইতেছে, আগুন তাপাইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা আছি। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেলা 11টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল নগরীতে। এমন পরিস্থিতি দিনভর বিরাজ করতে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, খুব বেশি দূরে নেই শৈত্যপ্রবাহ। মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। তাপমাত্রা কমার এই ধারা চলবে অন্তত 4 থেকে 5 দিন। আগামী 24 ঘন্টায় টেম্পারেচার একটু ফল করার সম্ভাবনা রয়েছে। 14, 15, 16 এখানে একটা ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে, মৃদু থেকে মাঝারি। বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা 93%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও এখনও দাওয়াত পাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী নভেম্বরে নির্বাচনের পরপরই আমন্ত্রণ পাঠানো হলেও এখনও নিশ্চিত নয় শি জিনপিং এই আমন্ত্রণ গ্রহণ করবেন কি না। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, ট্রাম্প সম্প্রতি শির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ বলেও জানায়। যদিও আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে কিছুই নিশ্চিত করেনি চীন। তবে ট্রাম্প প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে চীনের প্রতি কঠোর অবস্থান নেওয়া ব্যক্তিদের। এর মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া মার্কো রুবিও। এছাড়াও ট্রাম্প প্রচারণার সময় চীনের পণ্যের ওপর 60% বেশি শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা যুক্তরাষ্ট্র এবং চীনের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক হতে পারে বলে দাবি চীনা সংবাদ মাধ্যমের। এত কিছুর পরও হোয়াইট হাউসের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে এখনও আমন্ত্রণ জানায়নি বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।